ঠিক আছে, আজকে তাহলে আমরা স্ট্রেইন হার্ডেনিংটা জাস্ট একটুখানি আগের লেকচারটা একটু রিভাইজ করে এসে অল্প একটুখানি আমি রিভাইজ করে এসে তারপরে হচ্ছে পরের টপিকটাতে যাব। আমাদের এটা ছিল স্ট্রেংথেনিং মেকানিজমের লাস্ট যে অপশনটা, এটা হচ্ছে স্ট্রেইন হার্ডেনিং। আমরা বলতে চাচ্ছিলাম যে অলরেডি এক্সিস্টিং যে ডিসলোকেশনস গুলো আছে সেগুলা কি করে অফার্স অবস্ট্রাকশন ইন মোশন অফ আদার ডিসলোকেশনস। মানে ডিসলোকেশন বাড়তে থাকে যত আমরা ডিফর্ম করতে থাকি, অলরেডি তো ডিসলোকেশন ছিলই, সেটার আরো অন্য ডিসলোকেশনের মুখামুখি হয়, ডিসলোকেশনের ডেনসিটি বাড়তে থাকে। যত ডিসলোকেশনের ডেনসিটি বাড়তে থাকে তত এরা ফার্দার মুভমেন্টকে আবার বাধা দেয়। The reason for strain hardening is the increase of dislocation density with plastic deformation due to dislocation, multiplication, and formation of new ones. The average distance between dislocations decreases and the dislocations start blocking the motion of each other. এক dislocation আরেকটা dislocationের মুভমেন্টটাকে ব্লক করে দেয়। মানে ও চায় না, যেমন দুটাই যদি টেনসাইল ডিসলোকেশন একদিকে হয়ে যায়, সে চায় না যে ও এর কাছে আসুক, বা দুটা কম্প্রেসিভ জোন একদিকে আসতে শুরু করেছে, সে চায় না, সে বাধা দিতে থাকে। এরকম ভাবে এই জিনিসগুলা, কিন্তু যদি আমরা এতটাই ফোর্স দেই যে ওটা মুভমেন্ট ওকে করতেই হলো, অনেক বেশি ফোর্স দিলাম, সেক্ষেত্রে সেই ডিসলোকেশনের মাল্টিপ্লিকেশন হবে। মানে দুটা টেনসাইল মিলে আরো একটা বেশি ডিসলোকেশন ওখানটায় এরিয়া তৈরি হবে। সো এরকম ডিসলোকেশন মাল্টিপ্লিকেশন হয়, এবং মনে করো যে আমরা রোলিং করে বা কোল্ড ওয়ার্কিং করে ওটা রেখে দিয়েছি, এরপরে যদি তুমি আবার এটাকে রোলিং করতে চাও ওই অবস্থা থেকে, মনে করো তুমি একটা 100 মিলিমিটার থিকনেসের একটা জিনিসকে কমিয়ে 50 মিলিমিটার থিকনেস করেছো, 100 থেকে 50 করতে তোমার যে ফোর্স দিতে হবে, 50 থেকে আরো কমাতে গেলে ওটাকে আরো অনেক বেশি ফোর্স দিতে হবে। শুরুতে যেটা দিয়ে 100 থেকে 50 হয়েছে সেইটাতে আর হবে না, কারণ এখন এটার মধ্যে ডিসলোকেশন ডেনসিটি অনেকটা বেড়ে গেছে। তো আমরা এর সাথে রিলেটেড এই স্লাইডটা তোমাদেরকে এর মধ্যেই দিয়েছিলাম, সেটা তোমরা এরপরেই আমরা যে মেকানিক্যাল প্রপার্টি দেখবো সেইখানে আমি এটা এক্সপ্লেইন করব। আমি এখানে আর এটা এক্সপ্লেইন করি না, মেকানিক্যাল প্রপার্টির মাঝখানে গিয়ে আমি স্লাইডটা আবার এক্সপ্লেইন করব। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে আজকের টপিক, আমরা হলো থার্ড কাইন্ড অফ ডিফেক্টস যেটা আছে, এগুলো আমরা খুব সংক্ষেপে দেখে যাব। এগুলাতে আমরা শুধু নামগুলো জানবো, কিছু কিছু এক্সাম্পল দেখবো। একটা হচ্ছে সারফেস আর ইন্টারফেসিয়াল ডিফেক্টস, এগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল ডিফেক্ট। যেমন এটার মধ্যে আছে গ্রেইন বাউন্ডারি ডিফেক্ট, টুইন বাউন্ডারি ডিফেক্ট, স্ট্যাকিং ফলস ডিফেক্ট। তোমরা একটুখানি খেয়াল করো যে আমরা কিন্তু এখন আবার ডিফেক্টে ফেরত গেছি। আমরা ক্রিস্টাল ডিফেক্টস দেখছিলাম, সেখানে পয়েন্ট ডিফেক্ট দেখেছি, সেখানে লাইন ডিফেক্ট দেখেছি। লাইন ডিফেক্টের মধ্যে আমাদের আছে হলো ডিসলোকেশন দেখতে দেখতে আমরা দেখছিলাম স্ট্রেংথেনিং মেকানিজম। এখন আমরা আবার থার্ড কাইন্ড অফ ডিফেক্ট যেটা সারফেস আর ইন্টারফেসিয়াল ডিফেক্টস, সেখানে আবার ব্যাক করেছি। তাইলে এই সারফেস আর ইন্টারফেসিয়াল ডিফেক্টস গুলা কি কি? ইন্টারফেসিয়াল ডিফেক্টস আর বাউন্ডারিজ দ্যাট হ্যাভ 2 dimensions and normally separate regions of materials that have different crystal structures and or crystallographic orientations. কিরকম? একটা হচ্ছে গ্রেইন বাউন্ডারি। গ্রেইন বাউন্ডারি তো এখন আমরা জানি, এটা আমরা স্ট্রেংথেনিং মেকানিজমেই দেখেছি, এটা আর আমি রিপিট করছি না, শুধু একটু সংক্ষেপে বলি। পলিক্রিস্টালাইন মেটেরিয়াল কম্প্রাইজড অফ মেনি স্মল ক্রিস্টালস অর গ্রেইনস হ্যাভিং ডিফারেন্ট ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশনস। হ্যাঁ, আমরা দেখেছি এটা আগেও, এই যে গ্রেইন গুলা ডিফারেন্ট ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন, এইদিকে অ্যাটম গুলা যেভাবে সাজানো আছে এইদিকে অ্যাটম গুলা তার অন্যভাবে সাজানো আছে। সো গ্রেইন বাউন্ডারি গুলা হচ্ছে একটা ডিফেক্ট। সবসময় গ্রেইন বাউন্ডারি গুলা একটা ডিফেক্ট, কারণ এখানে 2 ধরনের তোমার ক্রিস্টাল ওরিয়েন্টেশন এসে মিট করছে। এই গ্রেইন বাউন্ডারি গুলা অ্যাটমিক মিসম্যাচ অকার্স উইদিন দ্য রিজিয়নস where grains meet। এখানে অ্যাটমিক মিসম্যাচ হয়, কারণ এই জায়গাটায় অ্যাটম গুলো একভাবে সাজানো একটা গ্রেইনের মধ্যে, এই গ্রেইনটার মধ্যে অ্যাটম গুলো আরেকভাবে সাজানো, কিন্তু এখানে একটা সুন্দর ওরিয়েন্টেশন আছে একই রকম,
এই গ্রেইনের মধ্যে একটা একই রকম ওরিয়েন্টেশন আছে। যখনই এই দুইটা গ্রেইন মিট করছে এই এরিয়াটাতে, এই যে এরিয়াটা, এই এরিয়া বরাবর অ্যাটমগুলা মিসম্যাচ, কারণ এখানে যে ওরিয়েন্টেশনে সাজানো এখানে তার অন্য ওরিয়েন্টেশনে সাজানো। So these regions are called grain boundaries. Segregation of impurities occurs at grain boundary. Dislocations can usually not cross the grain boundary. সাধারণত ডিসলোকেশন গুলা গ্রেইন বাউন্ডারি ক্রস করে না। আর এখানে আমি আরেকটা লাইন রেখেছি, এটা হয়তো এই মুহূর্তে তোমাদের অতটা লাগবে না, কিন্তু এমনিতে বুঝে রাখি যে ইম্পিউরিটি গুলা গিয়ে হচ্ছে গ্রেইন বাউন্ডারিতে গিয়ে সেগ্রিগেট করে। কেন? কারণ আমরা যখন মনে করো লিকুইড অবস্থা থেকে সলিড করছি কোনো মেটালকে, ইম্পিউরিটি যেগুলো থাকে সেগুলার মেল্টিং পয়েন্টটা দেখা যায় যে অনেক কম। মানে এটা হচ্ছে অলরেডি যে ইম্পিউরিটি আছে, আমি যেটা অ্যাড করছি সেটার কথা বলছি না, অলরেডি যে এর ভেতরে যে বাই ডিফল্ট যে ইম্পিউরিটি আছে একটা মেটেরিয়ালের মধ্যে, সেই ইম্পিউরিটি গুলার সাধারণত মেল্টিং পয়েন্ট মেটালের মেল্টিং পয়েন্টের চাইতে কম হয়। এখন এই মেল্টিং পয়েন্ট কম হওয়ার কারণে কি হচ্ছে, সেইটা গিয়ে তোমার সবার শেষে তোমার সলিডিফিকেশন হবে। সবার শেষে সলিডিফিকেশন হলে কি হবে, এই জায়গাটায় ওই যে তোমাদের মনে আছে কিনা, এই যে এই মনে করো যে নিউক্লিয়াস গ্রো করছে, লিকুইডের মধ্যে যেগুলা কি লো মেল্টিং পয়েন্ট এলিমেন্ট গুলো লিকুইড রিজিয়নটায় থেকে যাবে। তো লিকুইড রিজিয়নটায় থেকে গেলে এইটা সবচেয়ে শেষে এগুলা সলিডিফাই হবে। সবচেয়ে শেষে সলিডিফাই হচ্ছে কোন জায়গাগুলা, এই গ্রেইন বাউন্ডারি গুলা। সেজন্য দেখা যায় যে ইম্পিউরিটি গুলা গিয়ে গ্রেইন বাউন্ডারিতে বসে থাকে। সেই জন্য গ্রেইন বাউন্ডারিটা হচ্ছে একদম একটা খুবই ভালনারেবল জায়গা, যেখানে অ্যাটমিক মিসম্যাচ থাকে, যেখানে সেগ্রিগেশন অফ ইম্পিউরিটি থাকে, ডিফারেন্ট ক্রিস্টাল ওরিয়েন্টেশন থাকে। এই কারণে আমি তোমাদের এর আগেও বলেছি যে যখন করোশন হয় বা যখন কোনো স্ট্রেস রিলিফের বিষয় হয়, তখন দেখা যায় যে গ্রেইন বাউন্ডারি সবার আগে করোডেড হচ্ছে। সো এবং ডিসলোকেশন গুলো সহজেই গ্রেইন বাউন্ডারিকে ক্রস করতে পারে না। সো গ্রেইন বাউন্ডারি ইটসেলফ ইজ আ ডিফেক্ট। আচ্ছা, আমরা এটা দেখছিলাম। এরপরে গ্রেইন বাউন্ডারি, এই যে এই ছবিটা আমরা আগেও দেখেছি যখন আমরা স্ট্রেংথেনিং মেকানিজম দেখছিলাম, এগুলো হচ্ছে হাই অ্যাঙ্গেল গ্রেইন বাউন্ডারি, আর এগুলো হচ্ছে এই দুটা, আর এই দুটা হচ্ছে লো অ্যাঙ্গেল গ্রেইন বাউন্ডারি। এরকম থাকতে পারে, এটা ডিসলোকেশনের মুভমেন্টের জন্য আমাদের বোঝার দরকার আছে। এরপরে এরকম হতে পারে টুইন বাউন্ডারিজ, এটাও একটা ডিফেক্ট। টুইন বাউন্ডারিজ ডিফেক্টটা কিরকম দেখো, মনে হচ্ছে কি এই অংশটাকে, এই যে ট্রায়াঙ্গেলের মতন অংশটাকে যদি আমরা ভাঁজ করে এখানে বসাই দেই, মনে হচ্ছে মিরর ইমেজ, দুই পাশে একই জিনিস। A twin boundary is a special type of grain boundary across which there is a specific mirror lattice symmetry. Mirror lattice symmetry, যে এই ট্রায়াঙ্গেলটা মনে, আর এই ট্রায়াঙ্গেলটা মনে হয় যে এইভাবে করে যদি উল্টা এখানে বসিয়ে দিই ম্যাচ করে যাবে। সো একই রকম মনে হয় যে এটার দুই পাশে একই রকম জিনিস দুই পাশে আছে। Atoms on one side of the boundary are located in mirror image positions of the atoms on the other side. Twins result from atomic displacements that are produced from applied mechanical shear forces. তো এইরকম কিছু ডিফেক্ট দেখা যায় টুইন বাউন্ডারি। গ্রেইন বাউন্ডারি তো থাকেই, সবসময়ই থাকে গ্রেইন বাউন্ডারি ডিফেক্ট হিসেবে, এইটা কখনো কখনো ফর্ম করতে পারে টুইন বাউন্ডারি ডিফেক্ট। এরপরে আছে স্ট্যাকিং ফল্ট ডিফেক্ট। স্ট্যাকিং ফল্ট ডিফেক্টটা কি আমরা জানি, এফসিসি তে অ্যাটম গুলো সাজানো আছে এরকম ভাবে এবিসি 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 এরকম ওরিয়েন্টেশনে সাজানো আছে। এরকম হতে পারে যে এবিসি, তারপরে হঠাৎ করে এইটা নাই, এবি এবি আবার এবিসি, এরকম কোন কোন জায়গায় এরকম স্ট্যাকিং যেভাবে সাজানো আছে সে স্ট্যাকিং ফল্ট থাকতে পারে। বা এরকম হতে পারে এইচসিপি তে আমরা জানি যে এবি 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 এরকম থাকে, এইচসিপির মধ্যে কোথাও গিয়ে হঠাৎ করে এবি এ এ এরকম হয়ে যেতে পারে। এটা কোনো কোনো জায়গায় এই ধরনের স্ট্যাকিং ফল্ট ডিফেক্ট থাকতে পারে। তো এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের ছোটখাটো ডিফেক্ট যেগুলা মেটেরিয়ালের মধ্যে থাকে। ফাইনালি আমাদের যেটা ছিল 3 ডাইমেনশনাল ডিফেক্ট, সেটা হলো বাল্ক অর ভলিউম ডিফেক্টস। এগুলা অত ডিটেইলে আমরা একবারই দেখবো না, আমরা কিছু নাম শুধু দেখছি। যেমন পোরস থাকে, পরোসিটি,
বড় বড় হোলের মতন ফাঁকা জায়গা, ছোট বা বড় হোলের মতন, সেগুলাকে আমরা বলি ভলিউম ডিফেক্টস। এফেক্ট অপটিক্যাল, থার্মাল অ্যান্ড মেকানিক্যাল প্রপার্টিজ। সরি, আমি এখানে কোনো ছবি দেই নাই, তোমরা হয়তো এমনিতে ইমাজিন করতে পারছো পোর কিরকম হয়, পরোসিটি, ছিদ্রের মতন, হোলের মতন হয়ে থাকে। আর হচ্ছে ক্র্যাকস। ক্র্যাকও তো বুঝতে পারো, কোনো একটা জিনিস ক্র্যাক হয়েছে, সেই যে ক্র্যাকের যে জায়গাটা, ফাঁকা জায়গাটা, সেটাও হচ্ছে একটা ডিফেক্ট, সেটাও হচ্ছে ভলিউম ডিফেক্ট। এই সমস্ত ডিফেক্টই বিভিন্ন প্রপার্টিকে এফেক্ট করে। তো আমরা এখানে আমাদের ক্রিস্টাল ডিফেক্ট স্ট্রেংথেনিং মেকানিজমস এই টপিকটা এখানে শেষ করছি। এখন হলো আমরা আমাদের যে পরের টপিকটা সেখানটায় যাব। আমি একটু খুলে নিই। হ্যাঁ, ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। স্ট্যাকিং ফল্ট যেখানে দেখাইছেন আগে স্লাইডটাতে, স্ট্যাকিং ফল্টে ওই যে আমাদের এফসিসি স্ট্রাকচারে এবিসি থেকে হঠাৎ করে একটা জায়গায় আমার সিটা নাই, এবি হয়ে গেছে, এরকম একটা ছোট পার্ট। সো ম্যাডাম এইখানে তো অ্যাকচুয়ালি একটা টাইপের অ্যাটম অ্যাবসেন্ট, এইটার ভ্যাকেন্সির মধ্যে মানে আমরা যে পয়েন্ট ডিফেক্ট থেকে ভ্যাকেন্সি পড়ছি এটার মধ্যে ডিফারেন্সটা কি রকম? না, এটা তো একটা পয়েন্টে না, এটা তো হচ্ছে তোমার মানে এরিয়া বরাবর, মনে করো একটা প্লেনে নাই, মানে একটা পুরো এরিয়া বরাবর আমার ফুল এরিয়ার একটা ওরিয়েন্টেশন ডিফারেন্ট। হ্যাঁ, মানে শুধু যদি একটা অ্যাটম মিসিং হয়, মানে একটা পয়েন্টে মিসিং হয় বা একটা পয়েন্টে এক্সট্রা অ্যাটম বসে থাকে, সেটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট। আর এটা হচ্ছে এরিয়া ডিফেক্ট। যদি সেটা একটা পুরা একটা ইয়াতে প্লেন বরাবর এরকম কাজ করে তাহলে সেটাই স্ট্যাকিং ফল্ট। হ্যাঁ, যেমন গ্রেইন বাউন্ডারি অনেকটা এরিয়া জুড়ে না, সেই রকম একটা পয়েন্টে তো না, সেই রকম এই সি প্লেনটাও, বা ওই যে তোমরা যে স্ট্যাকিং সিকোয়েন্স দেখেছিলেন যে একটা এ লেয়ার আছে, তারপরে একটা বি লেয়ার আছে। হ্যাঁ, মনে করো একটা এ লেয়ার নাই, কিছুটা এরিয়া জুড়ে এই এ লেয়ারটা নাই, হ্যাঁ, বা কিছুটা এরিয়া জুড়ে বি লেয়ারটা নাই, একেবারে পুরো মেটেরিয়ালের মধ্যেই না, এটা কিছু কিছু জায়গায় মনে করো নাই, ঠিক আছে, কিন্তু এরিয়া মানে তোমার একটা 2 ডাইমেনশনাল একটা এরিয়া, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, এরকম একটা প্লেন বরাবর এটা নাই। অনেকটা ভ্যাকেন্সির মতোই, বাট ভ্যাকেন্সি একটা হলো পয়েন্টে কাজ করে আর এটা একটা প্লেন বরাবর কাজ করে। মনে করো যে একটা বইয়ের অনেকগুলো পাতা আছে না, বইয়ের একটা পাতা মনে করো নাই, ঠিক আছে, একটা বইয়ে তো অনেকগুলো পাতা আছে, সেই একটা পাতা মাঝখান থেকে নাই, এরকম একটা লেয়ার অফ অ্যাটমস এখানে মিসিং, এরকম হতে পারে। বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে তোমার নাম কি, এখন যে কোয়েশ্চেন করলাম? নাম সাদ। আমার মনে হয় প্রতিদিন কোয়েশ্চেন করে, তাই কি? মানে প্রতিদিন মানে গত 2 দিন হয়তো করছিলাম। না, ঠিক আছে, খুব ভালো। না, আমি সারপ্রাইজ যে তোমরা আর কেউ কোয়েশ্চেন করো না কেন। আর আরেকজন মেয়ে করে, মনে হয় কি রাইসা করে কিনা আমি জানি না, এই 2-3 জনই তোমরা কোয়েশ্চেন করো। আর কারোর কি কোয়েশ্চেন থাকে না, নাকি তোমরা সাদকে আর রাইসাকে মানে ইয়ে করে মেসেজ করে পাঠিয়ে দাও কোয়েশ্চেনটা কোনটা? একটু আমার জানতে হবে। তোমাদের কি কোয়েশ্চেন থাকে না, নাকি করতে চাও না, নাকি হচ্ছে ওদেরকে জানিয়ে দাও? ম্যাম থাকলে ওদের জানাই দিই। থাকলে ওদের জানাই দাও কেন? ম্যাম এই সরাসরি ক্লাস করার সময় অনেক কিছু মানে দেখা যায় যে পরে পড়তে পড়তে গিয়ে অনেক কিছু মানে চোখের সামনে ধরা পড়ে, তো সেইগুলো আর কি তখন জানাই দিই। আর আপাতত ক্লাসের সময় অত কিছু মানে র্যাপ করতে পারি না যখন, তখন ঠিক আছে, অসুবিধা নাই। মানে আমি কেন জানতে চাচ্ছি যে সবাই তোমরা ক্লাসের সাথে আছো কিনা। হ্যাঁ, যদি মনে হয় যে না বেশি ফাস্ট চলে যাচ্ছি, তাইলে তোমরা বলবা, আমি দরকার হলে এক্সট্রা ক্লাস নিয়ে একটু স্লো যাব, কারণ অনলাইন ক্লাস তো আমি তো বুঝতে পারি না, সেই জন্য জিজ্ঞেস করছি। সামনাসামনি ক্লাস হলে আমি তো তোমাদেরকে সরাসরি মুখ দেখেও বোঝা যায় যে বুঝতে পারছো কি বুঝতে পারছো না, ঠিক আছে, এখন তো আমি বুঝতেই পারছি না, সেই জন্য আমি জিজ্ঞেস করছি। যদি তোমাদের মনে হয় যে না বেশি ফাস্ট চলে যাচ্ছে বা বেশি স্লো যাচ্ছি, যেটাই হোক আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে নতুন টপিক শুরু করি, এটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ। আমরা হলো মেকানিক্যাল প্রপার্টিজ দেখার আগে নন মেকানিক্যাল প্রপার্টিজ কি সেটা একটু দেখি। একটা হলো ফিজিক্যাল প্রপার্টিজ, তোমরা এগুলোর নাম শুনেছো, ডেনসিটি, মেল্টিং পয়েন্ট ইত্যাদি। কেমিক্যাল প্রপার্টিজ আছে করোশন, অক্সিডেশন। থার্মাল প্রপার্টিজ আছে, অপটিক্যাল প্রপার্টিজ আছে, ম্যাগনেটিক প্রপার্টিজ আছে, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ আছে।
আমরা এগুলার কিছু কিছু প্রপার্টি দেখবো, এগুলো নন মেকানিক্যাল প্রপার্টি। তাহলে মেকানিক্যাল প্রপার্টি কোনগুলো? মেকানিক্যাল প্রপার্টির মধ্যে আছে yield strength, tensile strength, ductility, hardness, impact strength, fracture toughness, fatigue strength, creep strength, thermal fatigue resistance। হ্যাঁ, এরকম এই টার্মগুলো এর মধ্যে মনে হয় কিছু কিছু শুনেছো, বিভিন্ন জায়গায় অনেক সময় বলা হয়েছে, তখন ক্লিয়ার হয়নি। তো এখন আমরা এই প্রপার্টি গুলো জানবো, এবং এগুলা আমাদের মেটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এই টার্মগুলো তোমাদের সব সময় লাগবে। এই যে এখন শিখবা বা এখন বুঝে যাবা, এটা তোমাদের যদি এই সাবজেক্টেই থাকো, এখানেই যদি ক্যারিয়ার করো, তাহলে এই জিনিসগুলা আমাদের একদম পরিষ্কার কনসেপ্ট থাকতে হবে যে এই মেকানিক্যাল প্রপার্টিজ গুলো ইল্ড স্ট্রেংথ বলতে কি বোঝায়, টেনসাইল প্রপার্টি কি, টেনসাইল স্ট্রেংথ কি, ডাক্টিলিটি কি, ব্রিটলনেস কি, হার্ডনেস কি। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা একদম পরিষ্কার হয়ে যাবে। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের মেকানিক্যাল প্রপার্টি। আমার তো একটা ডাউট হচ্ছে, আমি ঠিক সময় ক্লাস শেষ করতে পারবো কিনা, মনে হচ্ছে শেষই হচ্ছে না এরকম লাগছে। আচ্ছা, মেকানিক্যাল প্রপার্টিজ কি? তাহলে তুমি যখন একটা মেটেরিয়ালের উপরে কোনো একটা ফোর্স দিবা, ফোর্স অ্যাপ্লাই করবা, লোড অ্যাপ্লাই করবা, এটাকে ডিফর্ম করার চেষ্টা করবা, এটাকে ভাঙার চেষ্টা করবা, হ্যাঁ, তখন যেইভাবে মেটেরিয়াল সেটাকে রেজিস্ট করে বা মেটেরিয়াল যেভাবে রেসপন্ড করে, সেইটা হচ্ছে এর মেকানিক্যাল প্রপার্টি। মনে করো তুমি একটা পিস অফ মেটালে তুমি কিছু ইনডেন্ট করার চেষ্টা করছো। ইনডেন্ট করার চেষ্টা করছো কি? মনে করো আমাদের হাতে যদি আমরা একটা সুই ঢুকায় ফেলার চেষ্টা করি, এটা ঢুকে যাবে, কিন্তু আমরা যদি একটা মেটাল পিসে একটা সুই ঢুকানোর চেষ্টা করি, সে কিন্তু ঢুকবে না। মেটাল পিসে আমাদের ঢুকানোর জন্য অনেক তার চাইতেও হার্ডার কিছু দিয়ে ইনডেন্টেশনটা করতে হবে। তাহলে ওই মেটালটা যেভাবে রেসপন্ড করে, তুমি একটা মেটালকে মনে করো 5 কিলোনিউটন লোড দিয়েও তুমি কম্প্রেস করে ফেলতে পারো, আবার একটা মেটালকে দেখা যাবে 500 কিলোনিউটন লোড দিয়েও কম্প্রেস করতে পারছো না। যার মানে সে যেভাবে বিহেভ করছে, তার প্রপার্টি অনুযায়ী সে সেভাবে বিহেভ করছে, সে রেজিস্ট করতে পারে। মনে করো 500 কিলোনিউটন কম্প্রেসিভ লোডও সে রেজিস্ট করতে পারে, আবার কেউ হয়তো 5 কিলোনিউটন কম্প্রেসিভ লোডই রেজিস্ট করতে পারে না। তো এইরকম এই যে কোনো একটা লোড বা ফোর্স দিচ্ছ বা এটাকে ডিফর্ম করার চেষ্টা করছো, তখন মেটেরিয়াল যেভাবে রেসপন্ড করে সেগুলাই হচ্ছে এর মেকানিক্যাল প্রপার্টি। সো মেকানিক্যাল প্রপার্টিজ অফ এ মেটেরিয়াল reflects the relationship between its response or deformation to an applied load or force. Important mechanical properties are strength, hardness, ductility, stiffness, brittleness, yield, tensile, different kind of mechanical properties are there. These properties are ascertained by performing carefully designed laboratory experiments that replicate as nearly as possible the service conditions. এটা কি করা হয়, আমরা কিভাবে এই প্রপার্টিটা সম্পর্কে জানবো যে একটা মেটেরিয়ালের হার্ডনেস কতখানি, একটা মেটেরিয়ালের ইল্ড স্ট্রেংথ কতখানি, বা এটা কতখানি ডাকটাইল, বা এটা কতখানি ম্যালিয়েবল। হ্যাঁ, এই জিনিসগুলা, এই প্রপার্টি গুলা আমরা কিভাবে জানবো? আমরা করি কি, ল্যাবরেটরিতে আমরা কিছু টেস্ট করি, কিছু এক্সপেরিমেন্ট করি। কিভাবে করি? ওই মেটেরিয়ালটা বা ওই জিনিসটা সার্ভিস কন্ডিশনে যেরকম লোড সে পায়, মনে করো একটা মেটেরিয়াল সার্ভিস কন্ডিশনে গিয়ে টেনসাইল লোডে থাকে সবসময়, বা সার্ভিসে গিয়ে সে সবসময় কম্প্রেসিভ লোডে থাকে, বা মনে করো সে সবসময় একটা টরশনাল লোডে থাকে, বা একটা তোমার এটা বলে ফ্যাটিগ লোড। হ্যাঁ, মানে একবার টেনসাইল একবার কম্প্রেশন, একবার টেনসাইল একবার কম্প্রেশন, বা হাই টেম্পারেচারে থাকে, বা মনে করো সে লো টেম্পারেচারে থাকে, বা এটার উপরে হঠাৎ একটা ইম্প্যাক্ট লোডিং হওয়ার পসিবিলিটি আছে। ইম্প্যাক্ট লোডিং মানে মনে করো একটা জিনিসকে হাতুড়ি দিয়ে হঠাৎ করে বাড়ি দেওয়া হলো, মানে একটা লোড অনেক জোরে এটার উপরে ফেলা হলো। এরকম বিভিন্ন সার্ভিস কন্ডিশনে কিন্তু একটা মেটেরিয়াল থাকতে পারে। সেই সার্ভিস কন্ডিশনটার সাথে ম্যাচ করে তোমার ওই মেটেরিয়ালটার
কিছু টেস্ট করা হয় যে মেটেরিয়ালটা যদি, যেমন একটা টাইলস, মনে করো একটা মেটেরিয়াল হচ্ছে টাইলস। টাইলস আমরা কোথায় ইউজ করি? ফ্লোরে ইউজ করি, ওয়ালে ইউজ করি, তাই না? তো ফ্লোরে যখন আমরা টাইলস ইউজ করি, এই টাইলসটা সবসময় কি ধরনের সার্ভিসে গিয়ে কি ধরনের লোড পায় বলতে পারবে? ম্যাডাম কম্প্রেশন। কম্প্রেসিভ লোড, ভেরি গুড। তাইলে আমরা এটার উপরে সবসময় একটা কম্প্রেসিভ লোড দিচ্ছি, আমরা হাঁটছি এটার উপরে বা কোনো জিনিস রাখা হচ্ছে, সে সবসময় কম্প্রেশনে আছে। আবার মনে করো এই যে আমাদের যে বিল্ডিং গুলা, এটার মধ্যে যে স্টিলের রড গুলা আছে, এটা কি ধরনের লোড মনে করো সবসময় পায় সার্ভিসে? ম্যাডাম টেনসাইল। টেনসাইল লোড পায়, ঠিক আছে। তাহলে এরকম সে সার্ভিসে যেই ধরনের লোডটা পায়, সেই রকম একটা অ্যাটমসফিয়ার আমরা ল্যাবরেটরিতে ক্রিয়েট করি, মানে ওটার টেনসাইল টেস্ট করি আমরা স্টিলের রডটার, চেষ্টা করি টেনসাইল টেস্ট করতে, যাতে করে সে কতটা টেনসাইল লোড সার্ভিসে গিয়ে নিতে পারবে সেটা যেন আমরা আগে থেকেই জানতে পারি, বা টাইলসটা কতখানি কম্প্রেসিভ লোড আসলে সার্ভিসে গিয়ে নিতে পারবে সেটা যেন আমরা আগে থেকেই ই করতে পারি। তোমরা মাঝখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট ছিল, খেয়াল করেছো কিনা, যে কিছু পাইপ, পিভিসি পাইপ, এগুলা হচ্ছে তোমার হাতি দিয়ে পাড়া দিয়ে ওরা দেখাচ্ছে যে এটা অনেক তোমার নিতে পারে, লোড নিতে পারে, খেয়াল করেছো কিনা? তো ওইটা কেন ওটা দেখাচ্ছে যে এটা তোমার সহজে ইয়ে হবে না, তোমার ভাঙবে না, সেটা দেখানোর চেষ্টা করছে, মানে এটা অনেক লোড পেলেও এটা ভাঙবে না। তারপরে মনে করো একটা কাটিং টুল, যেটা দিয়ে আমরা বিভিন্ন মেটাল কাটাকাটি করি, হ্যাঁ, ড্রিল মেশিনে দেখেছো না, বিভিন্ন ড্রিল বিট থাকে যেটা এরকম ঘুরতে ঘুরতে গিয়ে দেয়ালে ফুটা করে ফেলে বা ইয়ে হয়, সেটা কিরকম লোড পায় সব সময়? সেটার উপর কি ধরনের একটা কন্ডিশন থাকে? সেটা কি হওয়ার পসিবিলিটি থাকে সার্ভিসে? হ্যাঁ, বুঝি নাই কোশ্চেনটা আবার একটু। ড্রিল মেশিন দেখেছো? ড্রিল মেশিন দিয়ে যে দেয়াল ফুটা করে বা বিভিন্ন জায়গায় হোল করে, ড্রিল মেশিনে যে ড্রিল বিট গুলা দেখেছো না, যেটা ঘুরতে থাকে, সেটা গিয়ে দেয়ালটা হোল করে। বা তোমরা শপ করেছো কিনা, মেশিন শপে বিভিন্ন ইয়ে মেটাল কাটতে টাটতে দেখেছো? কাটিং টুল যেগুলা থাকে, বা একটা হ্যাকসঅ ব্লেড, বা তোমার ড্রিল বিট যেগুলা থাকে, সেটা কি ধরনের প্রপার্টি সেটার থাকলে ভালো হয় বলো তো? কি মনে হচ্ছে তোমাদের? কি মনে হচ্ছে? ব্রিটেলনেস ভালো, মানে ব্রিটেলনেস বেশি থাকলে ভালো। ব্রিটেলনেস বেশি থাকলে ম্যাডাম এসটা হচ্ছে ধারালো হতে হবে যাতে চাপটা বেশি পড়ে। আর একটু চিন্তা করো, মানে ওটা হচ্ছে এরিয়াটা কম হতে হবে যাতে চাপটা ম্যাক্সিমাম হয়, ওই ধারালো হতে হবে। মানে এটা যখন সার্ভিসে থাকে, যখন মনে করো তোমার কোন একটা জায়গাকে সে হোল তৈরি করছে, হ্যাঁ, বা কাটছে, তখন কি হয়? সে বারবার ফ্রিকশন হয় না, বারবার ঘষা খায়। ম্যাডাম এটা কি হচ্ছে যে স্পর্শকীয় বা কৃন্তন পীড়ন এরকম? এটা হ্যাঁ, মানে এটা হচ্ছে ম্যাডাম করোশন যাতে কম হয় সেদিকে খেয়াল রাখা লাগবে। করোশন নয়, এটাকে বলে হচ্ছে যে কোন ধরনের ক্ষয় আর কি। এক্স্যাক্টলি, করোশন ঠিক না, এটাকে বলে হচ্ছে উইয়ার বা ফ্রিকশন। হ্যাঁ, মানে উইয়ার প্রপার্টি ভালো হতে হবে। এটা মানে ও যেন ফ্রিকশন খেয়ে ও জানি, মানে মনে করো চকের মতন তুমি বোর্ডে ঘষছো আর চক আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম যেন না হয়, চেষ্টা করতে হবে। এটা তো বারে বারে তোমার ঘষা খাবে, তাই না? বারে বারে সে দেয়াল হোল করছে, মানে কি সে অসম্ভব স্পিডে গিয়ে ঘুরতে ঘুরতে সে ওটার ভিতরে ঢুকে যাচ্ছে। তো ও যেন, হ্যাঁ, ওর উইয়ার প্রপার্টি যেন ভালো থাকে, ঠিক আছে? তো আমাদের ওই সার্ভিসের উপর, সার্ভিসটা বুঝতে হবে যে একটা কাটিং টুল আসলে কি সার্ভিস প্রোভাইড করছে, বা একটা টাইলস বা একটা যে কোনো একটা মেশিন হোক বা যে কোনো একটা জিনিস হোক, সেটা আসলে কি সার্ভিস প্রোভাইড করছে, সেটার উপর কি ধরনের লোড আসতে পারে। যেমন কিছু জায়গা থাকতে পারে ইন্ডাস্ট্রির ভিতর, অনেক জায়গা থেকে যেখানে হাই টেম্পারেচার থাকে, তাই না? যেমন মনে করো ফার্নেসের ভেতরে কি হবে, তোমার হাই টেম্পারেচার থাকবে। যখন আমরা ফার্নেসে কিছু মেল্ট করছি, ফার্নেসের ভেতরের যে ওয়ালটা,
সেই ওয়ালটা দেখা যাবে যে ক্ষয় হয়ে যাবে বারে বারে। আমরা রিফ্র্যাক্টরি মেটেরিয়াল দিয়ে একটা লাইনিং দেই ভেতরে, হ্যাঁ, ফার্নেসের ভিতরে একটা লাইনিং দেই, কারণ ওখানে তো অনেক হাই টেম্পারেচার, 1500, 1600, 1700 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মনে করো উঠছে। তো এই টেম্পারেচারে তো ওই জিনিস বারবার হাই টেম্পারেচারে কি হবে, মোল্টেন মেটাল ভেতরে থাকবে, দেখা যাবে যে ওই যেটার মধ্যে আমরা মেল্ট করছি সেটা সহই মনে করো মেল্ট করে গেল, গলে গেল। তো সেটার ভেতরে আমরা হাই টেম্পারেচার সার্ভাইভ করতে পারি এরকম কিছু লাইনিং দেই, হ্যাঁ, কিছু সিরামিক মেটেরিয়াল যেটাকে রিফ্র্যাক্টরি মেটেরিয়াল বলে, এরকম দেই। তো এরকম বিভিন্ন জায়গা আছে যে যেখানে তোমার এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে যেখানে গিয়ে তোমার সার্ভিসে সে কি ধরনের লোড পাচ্ছে সেইটা আমাদেরকে বুঝতে হবে। বা এরকম হতে পারে যে করোশন প্রপার্টি ভালো হতে হবে, এটা যদিও মেকানিক্যাল প্রপার্টির মধ্যে না, তারপরেও প্রপার্টির জন্য বলছি যে করোসিভ এনভায়রনমেন্ট কোথায় থাকে। যেমন মনে করো তোমার একটা মেরিন এনভায়রনমেন্ট, সেখানে সারাক্ষণ একটা লবণাক্ত পরিবেশ, সহজে দেখা যায় যে জিনিসে লোহার জিনিসে সহজে মরিচা পড়ে যায়, কারণ বাতাস আছে, পানি আছে, লবণ আছে, খুব ভালো মরিচা পড়ার জন্য খুব ভালো পরিবেশ। তো সেখানে যেন করোসিভ মানে করোশন রেজিস্ট্যান্স প্রপার্টিটা ভালো থাকে সেইটা আমাদেরকে দেখতে হবে। বা এক্সপোজড যে সমস্ত স্ট্রাকচার থাকে, স্টিলের মনে করে এক্সপোজড স্টিল মানে সারাক্ষণ এটা এনভায়রনমেন্টে ওপেন, কিন্তু সেটা তাহলে যাতে সহজে করোডেড না হয়ে যায় সেগুলা দেখতে হবে। এনিওয়ে আমরা এটাতে ব্যাক করি যে আমরা যখন মেকানিক্যাল প্রপার্টি কত, এটার মেকানিক্যাল প্রপার্টিটা কিরকম সেটা বোঝার জন্য আমরা কি করি, দিস প্রপার্টিজ আর ascertained by performing carefully designed laboratory experiments that replicate as nearly as possible the service conditions. Factors to be considered include the nature of the applied load and its duration, as well as the environmental conditions. এই দেখো ফ্যাক্টর কি কি ধরনের ফ্যাক্টর এখানে থাকতে পারে, যে কি ধরনের লোড অ্যাপ্লাই হতে পারে এটার উপরে। যেমন তোমরা এখন বিভিন্ন লোডের কথা বললা যে কি ধরনের লোড অ্যাপ্লাই হতে পারে, এবং ইটস ডিউরেশন, এটাও খুব ইম্পর্টেন্ট। এই লোডটা কি 5 মিনিট থাকবে, নাকি এটা 1 বছর ধরে থাকবে, সারাক্ষণই এটা লোডেড থাকবে, সেটাও হতে পারে, নাকি এটা ফ্লাকচুয়েট করবে, কখনো লোড হবে কখনো হবে না, কি রকম থাকবে সেইটা। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশনস, এটা কি একটা ইন্ডাস্ট্রির ভেতরে জিনিসটা ব্যবহার হবে, নাকি এটা বাসায় ব্যবহার হবে, নাকি এটা একটা তোমার মানে কোস্টাল এরিয়াতে ব্যবহার হবে, এটা কি তোমার খুব ড্রাই এরিয়াতে ব্যবহার হবে, এটা কি খুব ঠান্ডা দেশে ব্যবহার হচ্ছে। এই সমস্ত ফ্যাক্টর আছে, খুব ঠান্ডা দেশ হতে পারে, খুব গরম দেশ হতে পারে, এমন হতে পারে যে কোনো কান্ট্রি যেখানে টেম্পারেচার ফ্লাকচুয়েট করে, হ্যাঁ। তো সেই সমস্ত জিনিসগুলাই কিন্তু মেকানিক্যাল প্রপার্টিকে এফেক্ট করবে। It is possible for the load to be tensile, compressive, or shear, and its magnitude may be constant with time. এরকম হতে পারে যে লোডটা আমরা দিচ্ছি, ফর এক্সাম্পল মনে করো 10 কিলো নিউটন লোড আমরা দিচ্ছি, সেটা মনে করো সময়ের সাথে সাথে কনস্ট্যান্ট হতে পারে, যে একটা জিনিসের উপরে সারাক্ষণই 10 কিলো নিউটন লোড থাকবে। or it may fluctuate continuously, এরকমও হতে পারে যে এই লোড থাকছে আবার এই থাকছে না, এরকমও হতে পারে। Application time may be only a fraction of a second, or it may extend over a period of many years, যেটা এখনই বললাম। সার্ভিস টেম্পারেচার মে বি অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কোথায় ইউজ হচ্ছে, এটা কি ফার্নেসের ভেতরে মেটেরিয়ালটা ইউজ হচ্ছে তাহলে অনেক হাই টেম্পারেচার, নাকি নর্মাল এনভায়রনমেন্ট, এটার ভিতর দিয়ে কি গ্যাস যাবে, নাকি এটার মধ্যে দিয়ে গরম পানি যাবে, পাইপ যদি হয় এটার ভিতর দিয়ে কি গ্যাস যাবে না গরম পানি যাবে, নাকি ঠান্ডা পানি যাবে, কোন জিনিস যাবে, সেই সমস্ত কিছুই ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি আমরা ল্যাবরেটরিতে যখন টেস্ট করব আমরা সেই ধরনের একটা এনভায়রনমেন্ট বা সেই ধরনের টেম্পারেচারে বা সেই ধরনের লোডে সেটাকে টেস্ট করব, তখন আমরা মেকানিক্যাল প্রপার্টি গুলো জানতে পারবো। আমরা বিভিন্ন টেস্টও দেখবো, আস্তে আস্তে যাই। আমরা এখন একটু দেখি যে আমাদের যে স্ট্রেস স্ট্রেইনের যে কনসেপ্ট সেটা একটু দেখি। এই শব্দগুলো বারবার ইউজ করেছি বিভিন্ন সময়, যে তোমরা দেখেছো স্ট্রেস, আমি বলেছি স্ট্রেইন ফিল্ড তৈরি হয় ডিসলোকেশনের আশেপাশে, এই টার্মগুলো আমরা এখন একটু দেখি যে কনসেপ্টস অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন এগুলো কি জিনিস। দেখো এই ফিগারটা একটুখানি আমরা দেখি যে কি কি ভাবে আসলে একটা ম্যাটেরিয়ালের উপরে লোড আসতে পারে। এটা কি ধরনের লোড দেয়া হয়েছে এখানে মনে হচ্ছে?
ম্যাম টেনসাইল। টেনসাইল লোড এইটা ছিল এই যে ব্লু অংশটা যেটা, এটা ছিল অরিজিনাল যে তোমার কি বলে অরিজিনাল যে লেংথ ছিল এটার, হ্যাঁ ব্লুটা L0। দেখো আগে ছিল এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপের স্যাম্পল, এটা ছিল এরকম। এখন এটার উপরে কিছু বলছো না, এখন এটার উপরে যে লোডটা দেয়া হয়েছে, যে দেখো এই পাশে ফোর্স দিয়েছে এই পাশে ফোর্স দিয়েছে, টেনে এটাকে লম্বা করা হচ্ছে দুপাশে, তখন এটা লেংথ হয়ে গেল L। আর আগে ছিল এরিয়া হচ্ছে A0, আর চেঞ্জ হওয়ার পরে এরিয়াটার এখানে লেখে নাই, হ্যাঁ সেটা হয়তো A ধরে নিতে পারি আমরা। তো এটা হচ্ছে এরিয়াও চেঞ্জ হয়ে গেছে, এই যে সিলিন্ড্রিক্যাল শেপ স্যাম্পল, এটার এরিয়া চেঞ্জ হয়ে গেছে, লেংথ চেঞ্জ হয়ে গেছে। সো টেনসাইল লোড মানে খুব কমন একটা লোড যেটা মেটেরিয়ালের উপরে থাকে সার্ভিসে, টেনসাইল লোড থাকতে পারে। এরপরে হতে পারে কি এটার উপরে কম্প্রেসিভ লোড থাকতে পারে। হ্যাঁ কম্প্রেসিভ লোড এটা দেখে বুঝতে পারছি ব্লুটা হচ্ছে অরিজিনাল যে শেপটা ছিল, এবং এখানে যখন আমরা লোড দিচ্ছি তখন এটা চ্যাপটা হয়ে গেছে, এই দেখো সিলিন্ডারটা চ্যাপটা হয়ে গেছে, যেটা লালটা সেটা আগে ছিল L0 লেংথ, এখন হয়ে গেছে L। এর উপরে থাকতে পারে হচ্ছে শিয়ার ফোর্স। শিয়ার ফোর্সটা কিরকম, এই যে এখানেও F এখানেও F, মানে এটা তো সামনাসামনি দেখাই দিতে পারলে ভালো হতো। এটা এরকম ভাবে যাচ্ছে, এই যে দুই পাশেই যাচ্ছে, এদিকেও যাচ্ছে এই পাশেও যাচ্ছে, অথবা এদিকেও যাচ্ছে এই পাশেও যাচ্ছে, এই পাশেরটা দেখারও যায় নাই ছবিতে, এখানে যেরকম F আছে এদিকেও যাচ্ছে। তাইলে যদি শুধু এইটা চিন্তা করি এই পাশে F এ পাশেও F, দুই পাশ থেকেই লোড আসছে, তখন এই যে এটা ব্লুটা হচ্ছে অরিজিনাল শেপটা ছিল, এটা শিয়ার ফোর্স দেওয়ার ফলে যে রেড যেটা হয়েছে একটুখানি বেঁকে গেছে। আরেকটা হতে পারে এই যে টরশনাল লোড থাকতে পারে। টরশনাল লোড কি এক পাশে ফিক্সড, আরেক পাশে এই যে এই অংশটাই লোড দেওয়া হয় না, নিচের অংশটা মনে করো ফিক্সড, আর উপরের অংশটা তোমার এরকম ভাবে টুইস্ট করার মতন করে করা হয়েছে, সেখানে কিছু ডিফরমেশন হতে পারে। তো এই হলো আচ্ছা, তারপরে তাহলে স্ট্রেস স্ট্রেইনের বিষয়টা কি দাঁড়ালো। আমরা টেনশন আর কম্প্রেশনের ক্ষেত্রে আগে একটু দেখি, এটাই সবচেয়ে বেশি ইউজ হয়। টেনশন আর কম্প্রেশনের ক্ষেত্রে দেখো স্ট্রেসটা কি, স্ট্রেস হচ্ছে সিগমা সমান হলো F/A0। বলছে টু কম্পেয়ার specimens of different sizes, the load is calculated per unit area। লোড ক্যালকুলেট করা হয় পার ইউনিট এরিয়াতে, কারণ তুমি মনে করো তুমি বলছো যে তুমি একটা মেটেরিয়ালের উপরে 10 কিলোনিউটন লোড দিচ্ছ, 10 কিলোনিউটন লোড কতখানি জায়গার উপরে দিচ্ছ সেটা অবশ্যই ম্যাটার করবে যে এটার উপরে আসলে স্ট্রেস কতখানি পড়ছে। তুমি অনেক বড় একটা জায়গায় 10 কিলোনিউটন লোড দিতে পারো, তুমি একটা ছোট্ট জায়গায় 10 কিলোনিউটন লোড দিতে পারো, অবশ্যই দুটার ইফেক্ট আলাদা হবে। তাইলে আমরা আসলে এটার উপরে এত লোড দিচ্ছি সেটা না বলে আমরা বলি যে এটার উপরে এতটা স্ট্রেস দিচ্ছি, যাতে আমরা কম্পেয়ার করতে পারি যে বিভিন্ন সাইজের স্পেসিমেন যদি থাকে তাহলেও আমরা কম্পেয়ার করতে পারি যে আসলে কতটা লোড বা কতটা ফোর্স এর উপরে দেয়া হয়েছে, তখন আমরা স্ট্রেস দিয়ে সেটাকে বলি। কারণ যদি আমরা শুধু লোড বলি তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো না যে একটা সিলিন্ড্রিক্যাল শেপ একটা জিনিসের উপরে মনে করো লোড দেয়া হলো, বা তোমার মনে করো বড় এরিয়া, হ্যাঁ তোমার 10 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটারের উপরে দেয়া হলো, আবার 100 সেন্টিমিটার বাই 100 সেন্টিমিটারের উপরে একই লোড দেয়া হলো, অবশ্যই দুই ক্ষেত্রে স্ট্রেস আলাদা আলাদা হবে। ঠিক আছে, সেই জন্য আমরা আসলে লোড না বলে আমরা বলি স্ট্রেস। সিগমা দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। Force is load applied, F is load applied perpendicular to specimen cross section. A0 is the cross sectional area perpendicular to the force before application of the load. আমরা একটু এটা দেখি, এই যে এই ফোর্সটা দেয়া হয়েছে কতটুকু এরিয়ার উপরে, এই যে A0, এই যে A0 এই এরিয়াটার উপরে ফোর্স দেয়া হয়েছে, তাহলে স্ট্রেস হচ্ছে ফোর্স পার এরিয়া, কিলোনিউটন পার, সেটা সেন্টিমিটার স্কোয়ার হতে পারে, মিলিমিটার স্কোয়ার হতে পারে, যেটাই হোক সেটা দিয়ে আমরা স্ট্রেসটা ক্যালকুলেট করি। এবং স্ট্রেইনটা হচ্ছে দেখো এপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় স্ট্রেইনকে। স্ট্রেইন হচ্ছে তোমার স্ট্রেইনটা হচ্ছে কতটুক, এই যে স্ট্রেস দেওয়ার ফলে এটার ডিফরমেশন কতটুক হলো, এই যে
তোমার এটা তো ডিফর্ম হলো, তাই না? এটা এরকম শেপ ছিল, সেটা ডিফর্ম হলো, এটা লম্বা হয়ে গেছে, এটার এরিয়া চেঞ্জ হয়ে গেছে, ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ হয়ে গেছে, এটার লেংথ চেঞ্জ হয়ে গেছে। তাইলে কতটুক ডিফর্ম হলো সেটা আমরা হচ্ছে মেজার করি স্ট্রেইন দিয়ে। স্ট্রেইনটা কি? ডেল্টা এল ডিভাইডেড বাই এল নট মাল্টিপ্লাইড বাই 100%। তোমার ডেল্টা এল হচ্ছে চেঞ্জ ইন লেংথ, এল নট হচ্ছে অরিজিনাল লেংথ। এটাকে মনে করো আগে এটা লেংথ ছিল 10 সেন্টিমিটার, এখন হয়ে গেল মনে করো টেনসাইল লোড দিয়েছে, এখন এটা হয়ে গেল 15 সেন্টিমিটার লম্বা। তাহলে 15 মাইনাস 10 ডিভাইডেড বাই 10 ইন্টু 100, এটা হচ্ছে এটার স্ট্রেইন বা এটা কতটা ডিফর্ম হয়েছে। তো আমরা এইভাবে করে আসলে যে এতটা স্ট্রেস দিয়েছি, এতটা ফোর্স পার ইউনিট এরিয়া দিয়েছি, তাতে করে এটা কতটা ডিফর্ম হয়েছে বা এটা কতটা স্ট্রেইন সেটা আমরা বুঝতে পারলাম। These definitions of stress and strain allow one to compare test results for specimens of different cross-sectional area A0 and of different length L0. Stress and strain are positive for tensile loads, negative for compressive loads. এটা হচ্ছে টেনসাইলের জন্য, কম্প্রেসিভের জন্য জাস্ট এখানে একটা মাইনাস সাইন দিয়ে ইন্ডিকেট করে, যাতে করে বোঝা যায় যে তোমার আসলে একটাতে টেনসাইল লোড দেওয়া হয়েছিল আর একটাতে কম্প্রেসিভ লোড দেওয়া হয়েছিল। আমরা কি স্ট্রেস আর স্ট্রেইনটা বুঝতে পারছি? স্ট্রেস কেন দরকার, কারণ আমরা স্ট্রেস টার্মটা কেন দরকার বা স্ট্রেস দিয়ে কেন আমরা এটাকে রিপ্রেজেন্ট করি, কারণ আমাদের যখন আমরা বলবো যে আমরা এত কিলোনিউটন লোড দিয়েছি, তখন কিন্তু আসলে বোঝা যাবে না আমরা কতটা এরিয়ার উপরে লোডটা দিয়েছি। হ্যাঁ, তো সেই জন্য কতটা এরিয়ার উপরে দিয়েছি সেটা দিয়ে ভাগ দিয়ে তারপরে স্ট্রেস হিসেবে সেটাকে রিপ্রেজেন্ট করলে ইজিলি কম্পেয়ার করা যায় যে এত মনে করো মেগা প্যাসকেল তোমার স্ট্রেস এটাতে দেয়া হয়েছে, তাহলে বোঝা যাবে যে এত লোড পার ইউনিট এরিয়াতে দেয়া হয়েছে, সেটা কম্প্যারিজনের জন্য সুবিধা হবে। আর স্ট্রেইনটা হচ্ছে তোমার ইউনিট লেস হয়। এই যে স্ট্রেইন ইউনিট লেস কেন, কারণ এটাতে ইউনিট থাকে না, কারণ এটাও লেংথ, নিচেরটাও লেংথ, লেংথের মনে করো সেন্টিমিটার সেন্টিমিটার বা মিলিমিটার মিলিমিটার যেটাই হোক সেটা কাটাকাটি হয়ে যায়, স্ট্রেইনের কোনো ইউনিট থাকে না। আমরা আজকে এখানে শেষ করি। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে, আমার মনে হয় যে এখনো একটা কোয়েশ্চেন থাকলে অল্প একটা দুইটা এখন করতে পারো, অথবা আমরা নেক্সট ক্লাসে ম্যাডাম হচ্ছে বিজ্ঞাপনগুলোতে যে হচ্ছে ভূমিকম্প সহনীয় স্টিল দেখায়, তখন হচ্ছে একটা এরিয়াতে ভূমিকম্প আসছে, তখন